30শে জুন 1988। দৈনিক সংবাদপত্রে বড় বড় হেডলাইনে লেখা একটা খবর। ভেতরের খসড়াটা খানিকটা এরকম: গত 29শে জুন 24 পরগনা জেলার বীরদহ গ্রামে ঘটে এক ভয়াবহ ঘটনা। ওই দিন সকালে গ্রামবাসীদের চোখে পড়ে গাছ থেকে ঝুলন্ত দুটি দেহ। গ্রামবাসী খোকন পালের কথা অনুযায়ী ওই দিন ভোরে তিনি নিজের জমিতে যাচ্ছিলেন। সেই পথেই পড়ে গ্রামের সবচেয়ে বড় গাছটি। সেই বটগাছেই দেখতে পান দুজনকে ঝুলন্ত অবস্থাতে। প্রথমটায় হকচকিয়ে গেলেও তারপর চেঁচামেচি করে লোকজন জড়ো করেন খোকনবাবু। তারপর থানায় খবর দিয়ে আসে গ্রামের লোকজন। দেহ দুটি শনাক্তকরণ হয়েছে। দুজনেই ওই গ্রামের বাসিন্দা। দেহ দুটি যথাক্রমে পরেশ ঢোল এবং রূপা বিশ্বাসের। প্রণয় ঘটিত কারণে আত্মহত্যা, এমনটাই গ্রামবাসীর বক্তব্য। পুলিশ এসে দেহ দুটি পোস্টমর্টেমের জন্য নিয়ে গেছে। তদন্ত হলে বিষয়টা পরিষ্কার হবে। মৃতদের পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। ভালোবেসে একসাথে থাকা হয় না এরকম অনেকেরই। চলার পথ আলাদা হয়ে যায় ওদের। তারপর ওরা কি আর কখনো একে অপরের ঠিকানা খুঁজে পায়? এক জন্মের ভালোবাসা কি ওদের এক করে পরজন্মে? যদি হয় তো তাহলে কি হয়? এর উত্তর নিয়ে আজ আমাদের এখন গল্পের নিবেদন শ্রীতমা সেনগুপ্তের কলমে হার হিম করা ভয়ের গল্প আছর। নিখাত সম্পর্কের অপর নামিত আছর। গল্প পাঠে আমি সুমন। অভিনয় বরষা, শুভদীপ, অরিজিৎ, অন্তরা, প্রদীপ্তা, অনুপম ভট্টাচার্য, চৈতালি গোস্বামী, জ্যোতির্ময় চক্রবর্তী, দীপম, নিমো, সৌমি সেনগুপ্ত, কৌস্তব এবং সুমন। বিশেষ সহযোগিতা এবং স্ক্রিপ্ট নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনাতে বরষা এবং সুমন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প আছর। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য, তাই হেডফোন ব্যবহার করবেন। এপ্রিল 2020। আরে তুমি তৈরি হওনি এখনো? ভিজে চুল মুছতে মুছতে ঘর লাগোয়া টয়লেট থেকে বেরিয়ে এলো সৌরভ। আলমারি খুলে গেঞ্জি, শার্ট, প্যান্ট, রুমাল সব বাইরে বের করে বিছানায় রাখল। অফিস থেকে ফিরে রাতে এসব গুছিয়ে রাখে সৌরভ, নয়তো সকালে অফিস যাওয়ার সময় খুব সমস্যা হয়ে যায়। আগে এসব দিকে তাকাতে হতো না। পিহু সুন্দর করে সব গুছিয়ে রাখত। অবশ্য বেডটির দায়িত্ব চিরকাল সৌরভের, সেই বিয়ের পর থেকে। রাতে তাড়াতাড়ি ফিরলে ডিনারেও হাত লাগাতো। কখনো আবার পিহুকে ঢুকতেই দিত না তখন কিচেনে। কন্টিনেন্টাল ওরা দুজনেই পছন্দ করে। সৌরভ বানায়ও ব্যাপক, তাই প্রায় ডিনারে মনে হয় যেন গত জন্মের কথা। এসব সবকিছুই কেমন বদলে যাচ্ছে, ভয়াবহ বদলে যাচ্ছে। এই পিহু, এই সংসার সৌরভের অপরিচিত হয়ে উঠছে ক্রমশ। যত অপরিচিত হচ্ছে ততই ভয় লাগছে সৌরভের। পিহুকে বড্ড ভালোবাসেও, ভালোবাসে পিহুকে নিয়ে জড়িয়ে মরিয়ে সংসার করতে। কিন্তু ভগবানের কি যে ইচ্ছে কে জানে। শার্ট গায়ে দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে সৌরভ আয়না দিয়ে দেখল পিহুকে। আবার বলল, কি গো, প্লিজ তাড়াতাড়ি রেডি হও। তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার আমি অফিস যাব তো। আজ থাক, আজ ভালো লাগছে না। জানলার দিকে মুখ করে নিষ্প্রাণ গলায় পিহু কথাটা বলল। চোখ দুটো জানলার বাইরে, কিন্তু দৃষ্টিতে শূন্যতা। আজ থাক মানে? পিহু, কতদিন ওয়েট করে আজ আমাদের দিন এসেছে জানো তো তুমি? 8 মাস আগে বুকিং করেছি, তবে গিয়ে আজ ডক্টর গাঙ্গুলির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। সবই তো জানো। তারপরেও পরে কখনো যাব। পরে?
পরে মানে কতদিন পরে, তুমি বুঝতে পারছো? আমার ভালো লাগছে না। আরে তুমি তো জেদ করে কন্ট্যাক্ট করলে, নাম লেখালে, এখন প্লিজ এসব বলো না। উনি কত বড় ডাক্তার জানো তো তুমি? কি হবে আর ডাক্তার দেখিয়ে বলো তো? আর তো আর তো কিচ্ছু হবার নেই, তাই না? এইসব কেন বলছো পিহু? এত সহজে ভেঙে পড়লে চলে কখনো? সহজে? কি বলছো তুমি? হ্যাঁ, কত চেষ্টাই তো হলো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আর হবেও না। আহা লক্ষ্মীটি, এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করো না। এই ওঠো, ওঠো তো তুমি। এই উঠে রেডি হও, চলো। তোমার এত তাড়া কেন বলো তো? এত ডাক্তারের কাছে যাবার তাড়া কিসের? মানে তুমি তো... হ্যাঁ, আমি 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 আমারই প্রবলেম, সেটা শুনতে চাইছো তো আবার? হ্যাঁ, সেজন্য এত তাড়া আমার প্রবলেম শোনার জন্য তো? কি বলছো পিহু? তুমি কি বলছো তুমি নিজেই জানো না? সব জানি, আমি সব জানি, তুমি আমাকে ছেড়ে দাও। সৌরভ দৌড়ে গিয়ে পিহুকে জাপটে ধরল। ফুলে ফুলে কাঁদছে মেয়েটা। ক্রমশই অবসাদে চলে যাচ্ছে বুঝতে পারছে সৌরভ, কিন্তু কি করবে ও? কিভাবে বোঝাবে? পিহুর নরম চুলে হাত বোলাতে বোলাতে সৌরভ বলল, আমার আমার কিচ্ছু চাই না পিহু, তুমি তুমি থাকলেই হবে। তোমাকে তো বলেছি, বলো, আমরা পরস্পরকে নিয়ে জীবনটা সুন্দর করে কাটিয়ে দেব। না না না, তা হয় না, তা হয় না। কেন হয় না? আমরা দুজনেই দুজনের জন্য যথেষ্ট নয় কি? আমরাই যথেষ্ট, বিশ্বাস করো। আর কিচ্ছু লাগবে না আমাদের। হঠাৎ সৌরভের থেকে নিজেকে ছাড়িয়ে নিল পিহু। বলল, না, আমার চাই, আমার সব চাই, আমার সব চাই, পরিপূর্ণ সংসার চাই। আমি পাবোই, আমি 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 পাবোই, পেতে আমাকে হবে, হবে আমাকে পেতে হবে, আমি পাবো। আমার সব চাই, সব চাই, আমার সব চাই। সৌরভ দেখল পিহুর মুখে অদ্ভুত একটা জেদ। শুধু জেদ না, বোধ হয় হিংস্রতা, মুখ জুড়ে হিংস্রতা। 2রা জুলাই 1988। খবরের কাগজে ফের বেরিয়েছে ওই খবরের পরবর্তী অংশ। খসড়াটা খানিকটা এরকম। গত 29শে জুন নদিয়ার বীরদহ গ্রামে একটি প্রাচীন বটগাছ থেকে দুটো দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দেহ দুটি শনাক্ত হয় এবং পুলিশ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। পুলিশের বক্তব্য অনুযায়ী পোস্টমর্টেমের রিপোর্টে গলায় ফাঁস লেগে ঘাড়ের হাড় ভেঙেই মৃত্যু হয়েছে ওই যুবক যুবতীর। আপাত দৃষ্টিতে এটিকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ, তবে এখনও তল্লাশি চলছে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পরেশ ঢোল এবং রূপা বিশ্বাসের মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল, এটা নিশ্চিত। গ্রামবাসী সকলেরই জানা এটি। তবে দুই পরিবারেরই এই সম্পর্ক নিয়ে অশান্তি ছিল। কোনো পরিবারই এই সম্পর্ক মেনে নেয়নি। মৃত্যুর 2 দিন আগে রূপা বিশ্বাসের পরিবারে বিশাল অশান্তি হয় এই নিয়েই, এমনটা জানা গেছে। আশ্চর্যজনক বিষয় হলো দুই পরিবারের কেউই হাসপাতালে আসেনি। মৃতদেহ নিতেও কাউকে আসতে দেখা যায়নি কাল পর্যন্ত। থানা থেকে খবর পাঠানো হলেও ওই দুই পরিবারের কাউকে আসতে দেখা যায়নি। 10ই আগস্ট 2020। খুব অস্বস্তি হচ্ছে সৌরভের। একে তো আজ জরুরি মিটিং ছিল অফিসে, তার উপর এইসব। কি অদ্ভুত জায়গাটা। শহরের এত কাছে এরকম একটা বাসস্থান কারো থাকতে পারে, এটা ভাবাই যায় না। পিহুকে এখানকার ঠিকানা দিয়েছে ওর ছোট মাসি। ওই ভদ্রমহিলাকে এমনি পছন্দ করে না সৌরভ। পিহুর মা যতটাই ভালো, নি ততটাই উল্টো রকম। ওর বাকি 2 মাসিও নিপাট ভালো মানুষ, কিন্তু এই ছোট মাসিটি অত্যন্ত ওপর চালাক গোছের। সংসারে কার কি হলো সে নিয়ে তীব্র কৌতূহল। তার উপর আবার এসব গুণও আছে। পিহুকে একেবারেই ওখানে আনতে চায়নি সৌরভ, কিন্তু এমন জেদ করলো মেয়েটা। তার উপর ওর ক্রমশ অবসাদে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না সৌরভ। ফোনটা সাইলেন্ট মোডে রেখে দাও। পিহুর ডাকে একটু চমকে গেল সৌরভ। কেন? তোমার অফিস থেকে 1000টা ফোন আসবে, বিরক্ত হতে পারেন উনি। পিহু, একটা কথা বলি। হুম? এই তোমার একটু কেমন কেমন লাগছে না এই জায়গাটা? স্বাভাবিক,
তুমি কি ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে সাজানো আশা করেছিলে নাকি? হ্যাঁ, সেটা না, কিন্তু তবুও কোথায় যেন একটা অদ্ভুত ব্যাপার আছে ঘরটায়। বলতে বলতেই ঘরের চারপাশে ফের চোখ বোলালো সৌরভ। গলি দস্য গলি পেরিয়ে এই বাড়ি। নিজের গাড়িটাকে দাঁড় করাতে হয়েছে সেই বড় রাস্তার ফুটপাতে। বাড়িটার অবস্থা তথই বছর, ইট বেরিয়ে পড়েছে কঙ্কালের মতো। একতলা বাড়ি, কোনো এককালে কিছু রং ছিল হয়তো, এখন অবশ্য শ্যাওলার সবুজ। মূল দরজা দিয়ে ঢুকেই ছোট্ট একটা ঘর, সেই ঘরেই ওরা বসে। ঘরে নানাবিধ জিনিসপত্র, দেওয়ালে হাজারো দেবদেবীর ছবি, বাঙ্কে ঝুলছে নোংরা এক ফালি কাপড়। ওপারে বোধ হয় বাক্স প্যাঁটরা আছে। ঘরেরই এক কোণে একটা জনতা স্টোভ, কিছু বাসনপত্র, ঝুড়িতে আলু। কিন্তু অদ্ভুত বলতে ওই কাঠের আলমারির ওপরটা, ওখানেই বারবার চোখ যাচ্ছে সৌরভের। অদ্ভুত দর্শন কয়েকটা পুতুল ওখানে রয়েছে, পেট মোটা বেঁটে বেঁটে পুতুল। কয়েকটা ন্যাড়া মাথা, কয়েকটার আবার মাথায় চুল। চুলগুলো দূর থেকে ঠিক আসল মানুষের চুল বলে মনে হচ্ছে। এমন পুতুল কখনো কোথাও দেখেনিও। পাশে রাখা কয়েকটা মাঝারি সাইজের পাথর যত্ন করে সাজানো রয়েছে। দুটো ভাঙা ফুলদানি পাশাপাশি। অদ্ভুত তো, পাথর, ভাঙা ফুলদানি এসব কেউ সাজিয়ে রাখে? একটু দেরি করে ফেললাম। দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকলো লোকটা। আধময়লা ধুতি, ফতুয়া পরনে, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মাথায় খুব সামান্য চুল। বয়স আন্দাজ ওই 60-এর উপরে। নমস্কার। আমরা জানি, ফোনে সব বলেছে। দরজাটা খোলাই ছিল, তাই ঢুকে বসলাম। কাউকে পেলাম না দেখতে। আপনাকে ডাকছি দেখে ওই পাশের জানালা দিয়ে এক মহিলা বললেন ঘরে বসতে। হ্যাঁ, দরজা খোলাই থাকে আমার। ভালো করেছো তোমরা। নাও, এবার গুছিয়ে বলো দেখি ঘটনাটা। লোকটা একটা টুল পেতে বসলো ওদের উল্টো দিকে। পিহুই শুরু করলো প্রথমে। একে একে সব বলতে থাকলো। সৌরভও যোগ দিল তাতে। লোকটা চোখ বন্ধ করে বসে আছে। ওরা যতক্ষণ কথা বলল একবারও চোখ খুলল না। ওদের কথা শেষ হতেই ধীর গলায় বলল, তোমরা যেটা চাইছো তা অসম্ভব নয়, কিন্তু কঠিন, ভীষণ কঠিন। হোক কঠিন, যত কঠিনই হোক আমরা পারবো। তোমাদের ধারণার বাইরে এটা। কাজটার ফল যেমনটা চাইছো সেটাই পাবে। ঠিক তেমনই তেমনই সর্বনাশের আশঙ্কা আছে। যেমন সর্বনাশের আশঙ্কা আছে, তেমন সম্ভাবনাও আছে। দেখুন, আমার স্ত্রীর মুখের দিকে তাকিয়েই আমি এখানে এসেছি। যা চাইতে এসেছি এখানে, তার প্রয়োজন আমার থেকে ওর অনেক বেশি। ওকে ওকে আমি হারাতে পারবো না। ওর জন্য আমি সব করতে পারি, ওর জন্য আমি সব করতে পারবো। ভালো, এমন যুগলই তো ভালো। একে অপরের জন্য জীবন অবধি দিতে পারবে এমন ভালোবাসাই তো দরকার। ভালোবাসার মতন শক্তি আর কিচ্ছুতে নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা পারবো। আমরা পরস্পরকে ভীষণ ভালোবাসি। আমরা শুধু আমাদের ভালোবাসার বৃত্তটাকে পূর্ণ করতে চাই। লোকটা খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠে গিয়ে একটা কাগজ পেন এনে হাতে দিল সৌরভের। আমি যেগুলো বলছি লেখো, জিনিসগুলো লাগবে। আমার কাছে পেন আছে। তোমাদের ওই পেনে হবে না, যেটা দিলাম ওতেই লেখো। এঁটেল মাটি, সাদা রং, কালো রং, লাল রং, একটা ছোট্ট ঘাগরা বা শাড়ি, একটা ছোট্ট ধুতি, একটা মাটির জোড়া পায়রা, কাঁচা হলুদ আর কড়ি। এইসব জিনিস কোথায় পাওয়া যায়? আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, সেই দোকানে চলে যাও, এই কাগজটা দিয়ে দেবে, ওরা সব গুছিয়ে দেবে। আচ্ছা, আজ তাহলে উঠি? হ্যাঁ, তবে 48 ঘন্টার মধ্যে দিয়ে যাবে জিনিসগুলো, কেমন? আচ্ছা। দরজার দিকে এগোতে গিয়েও সৌরভ জিজ্ঞেস করল, আচ্ছা, ওই যে পুতুলগুলো,
ওগুলো কিসের, মানে বেশ অদ্ভুত দেখতে তো। আর তারপর ওই যে ওই পাথরগুলো, এরকম পাথর ঘরে এনে কেউ। লোকটা খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল ওদের দিকে, তারপর ফিসফিসিয়ে বলল, এখনই এত কৌতূহল দেখিও না, সময় সব জানতে পারবে। অঠরি এত কৌতূহল পছন্দ করে না। পাঁচই জুলাই 1988। বীরদহ থানায় বেশ ভিড় জমেছে। ছেলে ছোকরা থেকে বুড়ো মানুষগুলো গুজগুজ করছে নিজেদের মধ্যে। ভিতরে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছে। থানার সাব ইন্সপেক্টর বললেন, শোনো, তোমাদের নিতে হবে, সব কিছুরই নিয়ম হয় একটা। আমরা নিব না বাবু। আবার সে এক কথা বারবার বলে যেও না। নেবে না তো আমরা কি করবো ওগুলোকে নিয়ে? সে ফেলি দাও, নয়তো পুড়াই দাও, যা খুশি করো। হ্যাঁ, মানে পুড়িয়ে দেওয়া কি আমাদের কাজ নাকি? তোমাদের ছেলে মেয়ে মরেছে, তাই পোড়াবেও তোমরা। এরা আমাদের কেউ না। এক কাট্টা হয়ে কথাটা বলল রামরতন ঢোল এবং গোলক বিশ্বাস, আত্মহননকারী দুটি ছেলে মেয়ের বাবা এরা। এসআই এই থানায় নতুন নন। এদের জেদ, কুসংস্কার, জাতপাত নিয়ে মাতামাতি, এইসব বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। খানিকটা চুপ থেকে নরম গলায় বললেন, এভাবে হবে না, হবে না, হবে না। দেখো, ওরা তো আর বেঁচে নেই। হ্যাঁ, বুঝতে পারছো তো? ওরা কেউ আর বেঁচে নেই। মারা গেছে, মারা গেছে, মারা গেছে দুজনেই। এখন আর কার ওপর এত রাগ অভিমান করছো? তোমাদের নিজেদের সন্তান ওরা, এভাবে যদি। আমরা নিব না দারোগা বাবু, তুমি যা খুশি করো। কোথায় সই দিতে হবে বলো, করে দিচ্ছি। শোনো, তোমরা যেটা করছো সেটা অন্যায়, অন্যায়। বেঁচে থাকতে তো দিলেই না, মরার পরেও এমন করছো। পাষণ্ড তোমরা। এসআই আর মেজাজ ধরে রাখতে পারলেন না। উনিও এক সন্তানের পিতা। কোনো বাবা কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, ভাবতেই অবাক লাগে। এটা কি করে দিল? একবারও ভাবলুনি, একবারও ভাবলুনি ও পোড়ামুখী মায়ের কথা? একবারও ভাবলুনি? কি সর্বনাশ হইল গো, কি সর্বনাশ হইল গো, কি সর্বনাশ। রূপার বাড়ির উঠোন তখন মহিলাদের ভিড়ে ছয়লাভ। রূপার মায়ের মাথায় জল ঢালছে বউরা। মহিলাকে ধরে রাখা যাচ্ছে না, গলা ভেঙে গেছে, ঠোঁটের পাশ দিয়ে থুতু বেরোচ্ছে। শীর্ণ হাতে বুক চাপড়ে চাপড়ে কেঁদেই চলেছে। হয়তো কোথাও আশা ছিল মেয়ের দেহটা আনবে বাড়িতে, হয়তো আশা ছিল মেয়ের সৎকার করা হবে নিয়ম মেনে, কিন্তু কোনোটাই নয়। এদিকে থানার বাইরে বেরিয়ে এলো দুই মৃতের বাবা। তাদের দিয়ে সই করানো হয়েছে। জমে থাকা ভিড়টাও বোধহয় আশা করেছিল ছেলে মেয়ের দেহটা অন্তত নেবে এরা। ভিড়টাও যেন হকচকিয়ে গেল। একজন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তাহলে ওই বডিগুলো ওরা কি করবে? ভাগাড়ে ফেলে দিবে, আবার কি? উত্তরটা দিল রামরতন ঢোল। তারপর গটগটিয়ে চলে গেল। তারপর পরই হাঁটা দিল গোলক বিশ্বাসও। রামরতনের ঘরে বউ নেই, অনেককাল আগেই মারা গেছে। আরও দুই ছেলে মেয়ে আছে, তারা অবশ্য ভয়ে চুপ মেরে গেছে। কান্নাকাটি করেছিল প্রথম দিন, যেদিন দাদার দেহটা দেখেছিল। তারপর থেকে
বাবার ভয়ে গুটিয়ে আছে দুজনে। দাদার জন্য কষ্টে বুক ফেটে গেলেও কাঁদবার উপায় নেই। বাবাকে সবাই জমের মতো ভয় পায়। চোদ্দই আগস্ট 2020। আজ আবার সৌরভ আর পিহু এসেছে এখানে। ওই লোকটার দেওয়া লিস্ট নিয়ে ওরই বলা দোকানে গিয়ে সত্যিই সব পেয়ে গেছিল সৌরভ। সেগুলো দিয়েও গেছে সেদিনই। আজ আসতে বলেছে লোকটা, দুজনকেই। আজ ওরা মেঝেতে বসেছে, লোকটাও তাই। ওদের উল্টো দিকে বসে আছে, মাঝখানে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ। যা যা বলছি মন দিয়ে শোনো, দুজনেই শোনো। কতকগুলো নিয়ম মানতে হবে 13 দিন। নিয়মগুলো হলো, সম্পূর্ণ সেদ্ধ খাবে দুবেলা, কোনো রকম আমিষ খাবার চলবে না, ভুলেও না একেবারে। সূর্য ওঠার সময় ঠিক ব্রাহ্ম মুহূর্তে দুজনে পশ্চিম দিকে মুখ করে মাটির ভাঁড় পায়ের নিচে রেখে গোড়ালির এক চাপে ভাঙবে। দুজন 2টো ভাঁড়। 13 দিনে মোট তাহলে কটা ভাঁড় হয়? 26টা। চুল আঁচড়াবে না, সাবান, শ্যাম্পু, তেল, সুগন্ধি কিচ্ছু মাখবে না, শুধু জলে স্নান। ঘরের নিত্য পুজো বন্ধ রাখবে এই কদিন। আর রোজ সন্ধ্যে সাদা তিল 5 দানা করে দুজন খাবে, তবে চিবোবে না, জল দিয়ে গিলে খেতে হবে। এই নিয়ম। 13 দিন কাটিয়ে 14 দিনের দিন আমি যাব তোমাদের বাড়ি। একটা কথা ছিল। বলো। নিয়মগুলো কেমন অশৌচের মতো, মানে কেন এরকম? সেটা তোমরা না জানলেও চলবে। কেন এই নিয়ম সে জেনে তুমি কি করবে? তোমার ফল চাই না গাছ চাই? ফল তো, তাহলে গাছ গুনে কি লাভ? যেগুলো বলছি করো, খালি হাতে ফিরবে না। কথাগুলো বলে লোকটা চোখ থেকে চশমাটা খুলে একবার মুছে নিল ধুতি দিয়ে। তারপর আবার চোখে দিল সেটা দিয়ে বলল, এই যে ব্যাগটা এটা নিয়ে যাও, বাড়ি গিয়ে স্নান শুদ্ধ হয়ে কোনো পরিষ্কার জায়গায় রাখবে, তোমাদের শোবার ঘরের যে কোনো জায়গায়। এবার এসো তোমরা। উঠে পড়ল ওরা। সৌরভ বলল, অসুবিধা কিছু হলে আপনাকে না হয়। অসুবিধা হবে না, যেভাবে বলেছি সেভাবে চলবে, তবেই হবে। আর এই জিনিসটাকে কিন্তু খুব সাবধানে আর যত্নে রাখবে। আচ্ছা। ওরা বেরিয়ে যাচ্ছিল, তখনই লোকটা ডাকলো, শোনো একটু, এই যে তুমি। সৌরভকে উদ্দেশ্য করে হাতছানি দিল লোকটা। ও এগিয়ে গেল লোকটার দিকে। লোকটা ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই 13 দিনে প্রতিদিন মিলিত হতে হবে, কিন্তু একদিনও যেন বাদ না যায়। মা জননীর বাধা পড়লেও অসুবিধে নেই, বাদ যেন একদিনও না যায়। আর ওই ব্যাগের জিনিসটা এমন জায়গায় রাখবে যাতে তোমাদের বিছানার উত্তর পূর্ব দিকে হয়। যাও এবার। গাড়ি চালাচ্ছে সৌরভ, পাশে পিহু। ওকে যেন একটু খুশি খুশি দেখাচ্ছে, কিন্তু সৌরভের মুখে কোথাও যেন একটা দুশ্চিন্তার রেখা। এই শুনছো, মিউজিকটা জোরে দাও না একটু। পুলিশে ধরবে এবার এর থেকে জোরে দিলে। ধুর, ছাই ধরবে। ধরলে তখন বুঝবে। আমার খুব জোরে গান শুনতে ইচ্ছে করছে। পিহুকে এমন খুশি অনেক দিন দেখেনি সৌরভ। খুব ভালো লাগলো ওর। বাড়ি গিয়ে শুনো কোন। সে নয় শুনবো, কিন্তু তুমি অমন হুতুম পেঁচা হয়ে আছো কেন? কোথায়? বুঝতেই পারছি। আরে না, ভাবছি আসলে এই যে এইসব করতে যাচ্ছি ঠিক করছি তো। ভুল করব কেন? আমরা তো আর কারো ক্ষতি করতে যাচ্ছি না। ক্ষতি করছি না, কিন্তু এসব অদ্ভুত ক্রিয়াকলাপ তো কি, ভালোর জন্যই তো করছি। তোমার না সত্যি সবেতেই তোমার বাগড়া দেওয়া চাই। ব্যাগরা নয় ডার্লিং, আমি আসলে একটু টেনশনে আছি। কিসের টেনশন? আমাকে শেষকালে লোকটা কি বললো বলো তো? এই তাই তো, ভুলেই তো গেছি। কি বললো গো? এই 13 দিন রোজ খেলতে হবে, ইচ অ্যান্ড এভরি ডে, সে যতই বাধা সৃষ্টি হোক না কেন। হ্যাট, অসভ্যতা যত। আমি কোথায় অসভ্যতা করলাম? আমি বলে ভয়ে আছি 13টা দিন টানা খেলা,
কতখানি পারবো, কতখানি কি করব। দুজনেই হেসে গড়িয়ে পড়ল ওরা। এই কেমন অদ্ভুত দেখতে গো, এগুলো কি? পুতুল। পুতুলের মতো, কিন্তু পুতুল নয়। এমন আজব পুতুল দেখিনি কোথাও। এমনকি কালা জাদুর জন্য যেসব পুতুল টিভি বা অন্য কোনো ভিডিও ছবিতে দেখি, এগুলো তো তেমনও নয়। যা, কালা জাদুর পুতুল হতে যাবে কেন? এ কি কালা জাদু নাকি? হ্যাঁ না, তা নয়, তবে সেরকমও নয় পুতুলগুলো, সেটাই বলছি। এগুলো আদৌ পুতুল তো? পুতুল ছাড়া কি বলবে আর? কিন্তু নাক, চোখ, মুখ কিছুই নেই দেখো। হ্যাঁ, এদিকে একটার আবার চুল মাথায়, গায়ে জামা দুটোরই। দেহটাও তো কিম্ভূত কিমাকার, হাত নেই, পা নেই, কি যেন একটা না? কিন্তু দুটো জামার খুঁট কেমন বাঁধা দেখেছো, ওই সুতোর ফাঁস দিয়ে? হ্যাঁ, সবই যেন কেমন কেমন। ছাড়ো, বাদ দাও। যত্ন করে রাখতে বলেছে এই দুটোকে, খুব সাবধানে রাখো। আর যেদিকে বললাম সেদিকেই রাখো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই দিকটায়। হুম। 8ই জুলাই 1988। বীরদহ গ্রামে কোনো হাসপাতাল নেই, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে কেবল। জেলা হাসপাতাল এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, সেখানেই মর্গ রয়েছে। বীরদহ থানার পুলিশ সেই মর্গেই দেহ দুটো পাঠিয়ে দিয়েছিল। সেদিন থেকেই রয়েছে দুটো কালো প্যাকেটে বাঁধা। বেওয়ারিশ লাশ জমা হয় মর্গের অন্য আর একটা ঘরে। নির্দিষ্ট সময়ের পর কেউ লাশ দাবি না করলে হাসপাতাল থেকেই ব্যবস্থা নেওয়া হয়। আজ হাসপাতাল থেকে গাড়ি বেরোবে, একটা ছোট লরি, তাতে খান ছয়েক বেওয়ারিশ লাশ। তার মধ্যেই দুটো লাশ পরেশ আর রূপার, ফুলে পচে একাকার অবস্থা দুটোরই। লরির ড্রাইভার, সাথে একজন খালাসি আর ভেতরে ডোম, 3 জন চলেছে লাশগুলোকে নিয়ে। নির্দিষ্ট জায়গা আছে হাসপাতালের, বেওয়ারিশ মরার ব্যবস্থা ওখানেই হয়। দিন থাকতে থাকতেই এসব কাজ হয়, আজও তাই। ওরা দুপুর দুপুর বেরিয়ে গেছে। রাস্তা বেশি নয়, কাজও তেমন আহামরি কিছু না। লাশগুলোকে জঙ্গলের মধ্যে পরপর ফেলো, ওর ঘাড়ে এভাবেই ওপর ওপর ফেললে সুবিধা। তারপর কেরোসিন ঢালো, দেশলাই দিয়ে দাও, কাজ শেষ। তারপর ফিরে এসো, ওরা ঠিক নিজেদের মতোই পুড়ে যাবে। যেটুকু পুড়বে না সেটুকু শিয়ালের খ্যাঁটন হবে। কুকুরও আছে অবশ্য, তবে ওই এলাকায় শিয়ালের দৌরাত্ম্য বেশি। গাড়িটা যখন জায়গা মতো এসে থামল, আকাশে তখন মেঘ করেছে খুব। ড্রাইভার বলল, ওই তাড়াতাড়ি নামা মালগুলো, বৃষ্টি হলে আবার ভিজে যাবে, আর ভিজলেই জ্বর। এই দাঁড়ায় যাও কর্তা, আর 2টা ঢোক মেরে দিয়ে। ডোম বলল, আরে কত গেলিবি, হ্যাঁ? দাঁড়াতে পারছিস না ঠিক করে, গলা অবধি চুল্লু গিলে আছিস। তুমিও তো খেয়েছো কর্তা। আচ্ছা, তোর মতো গলা অবধি গেলিনি আমি। ওই পচা গলা পোকা ধরা মরাগুলোকে তো আমাকেই নামাতে হবে কর্তা। প্লাস্টিক খুলতে হবে, আর তুমি তো দাঁড়িয়ে দেখবে শুধু। নে নে নে, বক্কম বক্কম। শালা গন্ধে একেবারে গা গুলিয়ে উঠছে শালা। আরে 2 ঠোক মারো না, গন্ধ উড়ে যাবে একেবারে। তুই শালা নে না জলদি, বৃষ্টি আসবে মনে হয়, তাড়াতাড়ি কর। ডোম বোতলটা শেষ করে টলতে টলতে গেল। লরির পিছনের ডালা খুলে দিল খালাসি। সেও নেশা করে আছে, নাকে রুমাল বাঁধা। ডালাটা খুলতেই বিশ্রী গন্ধ নাকে ঝাপটা মারল একেবারে। ডোম এবার লাশগুলোকে কাঁধে করে নামাতে লাগলো একটা একটা করে। নামিয়ে সোজা সামনের জঙ্গলে গিয়ে রাখছে। ওর মধ্যে ওই বীরদহের কেসটা আছে না উস্তাদ? হ্যাঁ, কি বাপ মামাইরি, ছেলে মেয়ে দুটোর বডিটাই নিল না, নরকে যাবে সালা শহরের বাচ্চারা। ছেলে মেয়ে দুটো বেঁচে থেকেও নরক যন্ত্রণা পেয়েছে। কবে মরেছে যে গোলে। খালাসি আর ড্রাইভার কথা বলছিল, ডোম হাঁক দিল, ও কথা এসো,
লাশের গা থেকে মোড়ানো প্লাস্টিক খুলছে ডোম। দুটো ট্রেনে কাটা কেস, একটা মার্ডার, আর বাকিগুলো এই দেখি দেখি, এই ছেলে মেয়েগুলোকে দেখি একটু। আবার দেখবি কি দেখবি? হ্যাঁ কি দেখবি আবার? দেখার কি আছে ওখানে? না ওস্তাদ, এই মানে অতদিন শুনছি তো এদেরকে নিয়ে, তাই। দাঁত বের করে ডোম বলে উঠল ওদের কথার মাঝে। প্লাস্টিকটা সরিয়ে ফেলেছে। সম্পূর্ণ নগ্ন দুটি দেহ, বাকিগুলোর মতনই। মুখ চোখ আলাদা করে আর বোঝা যাচ্ছে না ছেলে মেয়ে দুটোর। অবশ্য মেয়েটার লম্বা বিনুনিটা রয়ে গেছে। মাথা ফাটিয়ে পোস্টমর্টেমের পরেও কেমন করে যেন রয়ে গেছে ওটা। ফুলে উঠেছে বিভৎসভাবে। সারা শরীরে পোকা কিলবিল করছে। পচা গন্ধে টেকা যাচ্ছে না। জলদি কর জলদি কর, আর বৃষ্টি শুরু হয়ে গেল তো। তখন টিপটিপ করে বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে। তাড়াতাড়ি ওরা কেরোসিন ঢাললো লাশগুলোর ওপরে। তারপর দেশলাই কাঠি জেলে ছুঁড়ে দিতেই জ্বলে উঠল দাউ দাউ করে। ততক্ষণে অবশ্য বৃষ্টির বেগ বেড়েছে। ওরা তিনজনই পরিমরি করে ছুটল গাড়ির দিকে। বিশে আগস্ট 2020। এই তুমি খেয়াল করেছো ওই দুটো কেমন একটা হয়ে যাচ্ছে না? তোর কেমন আবার হয়ে যাবে? না, চেঞ্জ এসেছে কেমন যেন। তোর ওসব তোমার মনের ভুল। সারাটা দিন না আমি থাকি বাড়িতে, বুঝলে? তুমি তো সকালে বেরিয়ে ফেরো সেই বিকেলে। তোমার চেয়ে অনেক বেশি সময় কাটাই আমি এখানে। মনের ভুল বলে সব কিছু উড়িয়ে দিও না। কথাগুলো বলে পিহু গেল চা করতে। মাথাটা টিপটিপ করছে, চুলটাও রুক্ষ হয়ে রয়েছে। ও তো তবু ঘরে থাকছে। সৌরভের বেচারা ওই নিয়েই অফিস। ভাবে পিহু, চায়ের জল চাপিয়ে আদা খোঁজে, থেঁতো করে দেবে চায়। মাথাটা ছাড়বে তাতে। ওই মূর্তি দুটোর রঙে যেন পরিবর্তন এসেছে একটা। প্রথম যেদিন নিয়ে এলো ফ্যাকাশে ছিল, এখন একটা লালে হলুদে মেশানো মতো রং এসেছে। আর আশ্চর্য যেন ওই চুলওয়ালা মূর্তিটা। মাথার চুলগুলো দিন দিন তেল চকচকের মতো হয়ে যাচ্ছে। ঠিক চুলে নিয়মিত যত্ন নিলে যেমন হয় মেয়েদের, সেই রকম। কই গো, চা হলো? সৌরভের ডাকে হুঁশ ফিরল পিহুর। চাটা তেতো না হয়ে যায় বেশি। তাড়াতাড়ি ছেঁকে নিল দুটো কাপে। তেইশে আগস্ট 2020। সৌরভ এলে বলবে, আজ দুপুরে যেটা হলো সেটা বলবে। বিশ্বাস করবে ও? বিশ্বাস করার মতো কথা কি আদৌ? আচ্ছা পিহু ভুল দেখেনি তো? বারান্দায় দাঁড়িয়ে ভিজে চুল আঁচড়াচ্ছিল পিহু। আঁচড়ানো বলতে ওই আঙুল দিয়ে জট ছাড়ানো যতটা সম্ভব। তেল শ্যাম্পু ছাড়া ভয়ানক জট পড়ছে চুলে। ঘরে আঁচড়ালে চুল ঝরবে ঘরে, তার চেয়ে বারান্দাই ভালো। হয়ে গেলে আয়নার সামনে যাচ্ছিল পিহু। যদিও ক্রিম পাউডার লোশন কিছুই মাখার নেই, তবুও ওই অভ্যাসবশত মুখ দেখা আর কি। ড্রেসিং টেবিলটা ওদের শোবার ঘরেই রয়েছে, বিছানার পাশে। দরজা দিয়ে ঢুকতে গিয়ে সোজা চোখ যায় একটা কাঁচের র্যাকে। সেখানে বিভিন্ন শোপিস আর টুকটাক বই থাকে। বিছানার উত্তর পূর্ব দিকেই এই র্যাকটা। ওই লোকটার কথা মতো ওখানেই মূর্তি দুটো রেখেছে ওরা। আর চোখ যেতেই বুকটা ধরাস করে উঠল। স্পষ্ট দেখল মূর্তি দুটোর পরস্পরের দিকে মুখ ঘোরানো। ঠোঁট, নাক, চোখহীন মুখ দুটোতেও যেন হাসির রেখা। দুটো মূর্তি পরস্পরের সাথে কাপড়ের খুঁট দিয়ে বাঁধা। দুটোই একই ভঙ্গিতে সামনে মুখ করে রাখা। কিভাবে মুখ দুটো এভাবে ঘুরে যেতে পারে? ঠিক মনে হচ্ছে যেন হেসে হেসে গল্প করছে দুজনে। মাথাটা কেমন ঘুরে গেল পিহুর। দরজা ধরে সামলে নিল কোনো রকমে। ওই ঘরে না ঢুকে এক ছুটে পাশের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল ভিতর থেকে। বুক ধরপড় করছে। তাড়াতাড়ি শুয়ে পড়ল গায়ে একটা চাদর দিয়ে, মাথা অবধি ঢেকে নিল।
আরে শান্ত হও, শান্ত হও, সন্ধে হতে চললো, কিন্তু যেটা খাওয়ার আছে খেয়ে নিই, চলো। বলেই সাদা তিলগুলো নিয়ে পিহুর হাতে ওটা দেয়, নিজেও খায়। একটু ধাতস্থ হয়ে তারপর পিহু বলে, শোনো, আমি কিন্তু ভুল দেখিনি, ওরা হাসছিল। আচ্ছা কিভাবে হাসবে বলো? ঠোঁট আছে ওদের, দাঁত আছে। সে আমি জানি না, কিন্তু কিন্তু ওরা একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। তুমি তুমি প্লিজ বিশ্বাস করো, একবার আমার কথাটা বিশ্বাস করো তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, শুয়ে থাকো তো দেখি। আমার না, আমার কেমন জানি, আমার 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 কেমন জানি ভয় ভয় করছে, আমার খুব ভয় লাগছে। ভয় পেও না লক্ষ্মীটি, ভয় পেলে কাজটা করব কিভাবে? পিহু চোখ বুঝল। সত্যি তো, কাজটা তো করতেই হবে, যে কোনো মূল্যেই হোক। 21শে মে 1988। টিউশনিগুলো ছাড়তে হবে সব। ছাড়তে হলে ছাড়বে, তারপর অন্য কোথাও গিয়ে মাস্টারমশাই হবে। এত সহজ? চাইলেই ছাত্রছাত্রী জোটে? এগুলো কত বছর ধরে করছি, তুমি তো সবই জানো। জানি, কিন্তু আর কিছু করণীয় আছে তোমার? না না না, আমার মাথা ঠিক কাজ করছে না। অত বেশি ভাবতে গেলে মাথা কাজ করবেও না। আরে তুমি তো রাগ করছো। রাগ করছি না, যেটা ঘটনা সেটাই বলছি। এই যে সামনে তোমার পরীক্ষা, সে খেলা আছে? পড়াশোনা করছো নাকি সব গোল্লাই গেছে? ধুর, ভালো লাগে না ছাই পড়তে। দেব এক গাঁটটা, গ্র্যাজুয়েশনটা করতেই হবে তোমাকে। এত সময় আছে হাতে? সময় বের করতে হবে। সব জেনেও এমন অদ্ভুত কথা কেন বলছো বুঝতে পারছি না। আমি আসলে যুক্তি দিয়ে ভাবছি, আর তুমি এদিকে আবেগে ভাসছো। একটু ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে ভেবে দেখো তুমি। আমার ভাবা হয়ে গেছে, যুক্তি সেখানেই খাটে যেখানে যুক্তি শোনার মতো লোক থাকে। কুমার একটা লোক, কি বোঝাবে তাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হও, একটু শান্ত হও। পারছি না শান্ত থাকতে। তুমি তুমি জানো না বাবাকে, সব করতে পারে নিজের জেদের জন্য। জানি, সবটাই জানি। জানো যখন, ব্যবস্থা করো কিছু। বাবাকে আমার একদম বিশ্বাস হয় না, কখন কি করে দেবে। রূপা, আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ, ওই জন্যই তো তোমার কাছেই এসেছি। তাহলে এত ভেবো না, একটা রাস্তা ঠিক আমরা বার করে নেব। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। আগস্ট 2020। একটা অদ্ভুত আওয়াজে ঘুমটা যেন ছিঁড়ে গেল পিহুর। চোখে তখনও ঘুমের রেশ। কেন জেগে উঠল ভাবতে ভাবতেই ফের ঘুমের মধ্যেই ডুব দিল। এবার পুরোপুরি ঘুমটা ছুটে গেল ওর। কিসের যেন একটা শব্দ হচ্ছে না, ওতেই ঘুমটা ভাঙল মনে হলো। ঘরে হালকা সবুজ বাতি জ্বলছে, পাশে সৌরভ নাক ডাকছে হালকা। এসির শব্দটাও মৃদুভাবে হয়ে চলেছে। কিছুক্ষণ চুপ করে পড়ে রইল পিহু। কিসের আওয়াজ হচ্ছিল ওটা? স্বপ্ন দেখল নাকি? কই, কোনো আওয়াজ তো নেই, স্বপ্নই হবে। এবার চোখ দুটো পুরো খুলে ফেলল পিহু। শব্দটা আসছে ওই কাঁচের র্যাক থেকে, ঠিক যেন কথা বলছে কেউ। কেউ না, কেউ না, কারা? দুরকম শব্দ হচ্ছে, দুরকম কণ্ঠস্বর, যেন দুর্বোধ্য ভাষায়, যেন খুব গল্প আর হাসাহাসি চলছে। হাত পা জমে গেল পিহুর। ওই দুটো মূর্তি থেকে আওয়াজ আসছে নিশ্চিত।
সৌরভকে ডাকবে? না, ও আবার অবিশ্বাস করবে। তাছাড়া ওকে ডাকলে ওই দুটো যদি চুপ করে যায়। তাই খুব সন্তর্পণে চোখ খুলল পিহু। নাইট বাল্ব আর এসির আলোয় চোখটা শুয়ে এলো। শুয়ে শুয়ে ও দেখার চেষ্টা করলো কি হচ্ছে আসলে। সবে কি ওর মনের ভুল? দেখতেই হবে আজ। চুপচাপ, সব চুপচাপ, কোনো শব্দ নেই। সবেই বোধহয় স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসছিল বুক থেকে। এমন সময় ঘরের ওই মৃদু আলোয় পিহু পরিষ্কার দেখল মূর্তি দুটোর মুন্ডু নড়ছে। এক একজনের এক একবার, দুরকম আওয়াজ দুজনের। মনে হচ্ছে যখন একজন বলছে অপরজন শুনছে। দুজনেই আগের দিনের মতোই মুখোমুখি হয়ে গেছে আবার। চাদরের নিচ দিয়ে সৌরভকে হাতের ধাক্কায় ডাকার চেষ্টা করলো পিহু। পারল না। ও নিজে ওই মূর্তিগুলোর দিকে মুখ করে শুয়ে রয়েছে। সৌরভ ওর পিছনে। বেশি নড়াচড়া করতে ভয় পাচ্ছে পিহু। যদি ও দুটো চুপ হয়ে যায় ওদের দেখে, তখন আবার সৌরভ অবিশ্বাস করবে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। ভিডিও করে রাখবে। ফোনটা তো বালিশের পাশেই আছে, অসুবিধা হবে না। তাহলে প্রমাণ থাকবে। কি একটা অদম্য সাহস আর সৌরভকে প্রমাণ দেবার জেদ চেপে বসলো পিহুর ওপরে। ফোনটা খুব সন্তর্পণে বের করলো বালিশের নিচ থেকে। চাদরের ভেতর ফোনটা ঢুকিয়ে আনলক করলো। তারপর ওটা বের করলো ঠিক ও দুটোর দিকে ক্যামেরা রেখে। কথা বলেই যাচ্ছে দুটোতে। এতটাই খোশ গল্পে মেতে যেন বিশ্ব চরাচর ভুলে গেছে। ওদের দেখতে দেখতেই ভিডিও রেকর্ডার অন করলো এবং তখনই অঘটনটা ঘটল। ভিডিও অন করতেই ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল ফোনের। অটোমেটিক সেটিং করা ছিল, এটা পিহু উত্তেজনায় ভুলেই গেছিল হয়তো। সাদা তীব্র আলোটা গিয়ে পড়ল ঠিক ওদের মুখে। সঙ্গে সঙ্গে পিহু দেখল চুলওয়ালা মূর্তিটা সোজা ঘাটটা ঘুরিয়ে নিল ওর ফেলা আলো বরাবর। তারপর ঘাটটা ডান দিকে এতটাই বেঁকিয়ে দিল যেন ঘাড় ভাঙা মানুষ কোনো। ওই অবস্থাতেই ওটা শব্দ করতে লাগলো, যেন ভীষণ রেগে গেছে ওদের বিরক্ত করাতে। এই দৃশ্যটা সহ্য করতে পারল না পিহু। এক লাফে বিছানা থেকে নেমে মূর্তিটা হাতে নিয়ে সজোরে আছাড় মারল মাটিতে। ধাতব শব্দে ঘুম ভেঙে গেছে সৌরভের। তাড়াতাড়ি উঠে ঘরের টিউবলাইটটা জ্বালালো। হতভম্ব হয়ে সৌরভ দেখল একটা মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে রয়েছে। পিহু আলুথালু বেশে ভয়ে কাঁপছে ঠক ঠক করে। সৌরভ তাড়াতাড়ি পিহুকে পাশের ঘরে নিয়ে গেল। জল দিল এক গ্লাস। পিহুর তখন কথা বেরোচ্ছে না মুখ থেকে, শুধু কাঁপছে। ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সৌরভ, আর অপেক্ষা করতে লাগলো কখন পিহু ধাতস্থ হয়ে বলবে ঠিক কি ঘটেছিল। এদিকে ওরা কেউ খেয়ালও করল না পাশের ঘরে থাকা আর একটা মূর্তির মুখের পরিবর্তন ঘটছে। ক্রমশ চোখ, নাক, ঠোঁট স্পষ্ট হচ্ছে তার, কিন্তু সবটাতেই যেন প্রবল এক আক্রোশ মাখানো। জুন 1988। আরো একবার ভেবে দেখো। ভাবার কিচ্ছু নেই। তোমার ভয় লাগছে না? না। দোষী মেয়ে। ওই বাবার মেয়ে, দোষী না হলে চলে? সে আমার বাবাই বা কম কিসের। আসলে ছোট ভাই বোন দুটোর জন্য ভাবনা হয়। আমারও তাই। মায়ের জন্য চিন্তা হয়। মায়ের তো আমি ছাড়া আর কেউ নেই। বাবা তো মাকে মানুষ বলেই মনে করে না। বলতে বলতে চোখে জল চলে এলো রূপার। চোখটা মুছে নিল। তবু আর একটু ভেবে দেখো তুমি। পরেশ হাতের ওপর হাতটা রাখার সঙ্গে সঙ্গেই রূপা ব্যথায় কোঁকিয়ে উঠল। এই কি হয়েছে হাতে? হ্যাঁ, কিছু না।
না 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 না, বলো কি হয়েছে? তেমন কিছু না, বাবা মেরেছে আবার, তাই তো? হাত মুচকে দিয়েছে। ইস, ছি 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 ছি। কই দেখি, দেখাও দেখাও না একটু। ওষুধ খেয়েছো? না। কেন? কি হবে ওষুধ খেয়ে? ব্যথায় কষ্ট পাচ্ছ তাই ওষুধ খাবে, ব্যথা কমবে আবার কি? কিছুক্ষণ পরেশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রূপা, তারপর বলল, আরো অনেক অনেক বেশি ব্যথার জন্য তৈরি করছি নিজেকে। এই সামান্য ব্যথায় যদি মুষড়ে পড়ি তাহলে চলবে কিভাবে? ভীষণ কষ্ট রূপা, ভীষণ কষ্ট। ভয় পাচ্ছ? না, ভয় আমি পাচ্ছি না, আমি শুধু তোমার কথা ভাবছি। কতখানি কষ্ট হয় জানো তো? জানি, তবে এই জীবনের থেকে বেশি নয়। তবে একটা ভয় আমারও লাগছে জানো। কি বলো? যদি পুরোটা ঠিক মতো না হয়, যদি যদি একজনের হয় আর আরেকজনের না হয়, তখন যদি তোমার হয় আর এদিকে আমি। ওরকম কিচ্ছু হবে না, যে কাজে নামছি গুছিয়েই নামবো। তুমি তুমি ভেবো না। ঠিক আছে, এবার আমি যাই। আচ্ছা, এসো। তুমি কখন বাড়ি যাবে? যাব, আগে আগে টিউশন বাড়িগুলো যেতে হবে আমাকে। কেন? ওদের বলে দাওনি? বলেছি, মাইনেটা আগে চেয়েছি একটু, আজকেই দেবার কথা, দেখি যদি দেয়। ভাই বোনগুলোর হাতে দিয়ে দেব। ছাব্বিশে আগস্ট 2020। সকালে ব্রাশ করতে গিয়ে কয়েকটা ওয়্যাক উঠল পিহুর, তারপর বেশিনে বমি করে ফেলল। সবুজ তেতো পিত্ত বমি। মুখে চোখে জল দিয়ে হাঁপাতে হাঁপাতে আবার ফের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ওর নাড়াচাড়ার জন্যই সৌরভের ঘুমটা ভেঙে গেল। এ কি কি হলো? শরীর খারাপ নাকি? না না, তেমন কিছু না, বমি হলো সামান্য। এ বাবা, হবে না। এই চুলে তেল নেই, এতদিন শরীর গরম হয়ে গেছে, তার উপর কাল রাতের ওই কাণ্ড। আর তো হয়েই এলো। তুমি শুয়ে থাকো, উঠতে হবে না এখন। ডিসেম্বর 1989। কটা চোলাই এনেছিস? দুটো। আর কিছু লাগবে বাবা? না, সব জোগাড় আছে তো ঠিক মতো? যেমন আপনি বলেছিলেন তেমনটাই সব করেছি। সে না হয় হলো, কিন্তু বাপদর তুমি আবার মুতে দেবে না তো? না, এতদিন আপনার সাথে রয়েছি, কম তো দেখলাম না। একদিন যা দেখেছো এটা তার বাবা, এখনো সময় আছে, ভেবে দেখো। না, আমি থাকবো। কাজ চলার সময় দাঁত কপাটি লেগে মুচ্চ গেলে কিন্তু কপালে মরণ আছে। ভয় হলো সবচেয়ে বড় সর্বনাশ। আর রয়েছে ফাঁদ, সে ফাঁদে পা দিয়েছ কি টপকেছ? আমি পারবো বাবা। আপনি কাজে বসবেন কখন? দাঁড়াও বাছা, তিথিটা লাগতে দাও আর খানিক সবুর করো, তারপর তো সারা রাত্রির কাজ। সামনে নিভু নিভু চিতার দিকে তাকিয়ে কালো পোশাক পরা লোকটা বিড়বিড়িয়ে বলল, কপাল কপাল, সবই কপাল। কেউ পায় আগুন, কেউ মাটি, আর কেউ লবডঙ্কা। ছাব্বিশে আগস্ট
2020। একটুও খাবে না? অল্প করে খাও। না গো, পারবো না আমি, সব বমি হয়ে যাবে। সকাল থেকে বারচারিক বমি হয়েছে পিহুর, মাথাটাও ঘুরছে বিছানা থেকে উঠলে। এতদিন টানা এইসব নিয়মের জন্যই হবে হয়তো। এই ডাক্তার দেখাতে চলো তো, আর বসে থাকাটা ঠিক হবে না। ডায়রিয়া হলো নাকি কে জানে। আমিও তাই ভাবছি জানো, তবে সন্ধ্যের আগেই ফিরতে হবে তো, ওগুলো খাবার আছে যে। এখনই তো 3টে বেজে গেছে। আচ্ছা নাও, চটপট চলো তো, আপাতত না হয় পাড়ার ওই চক্রবর্তীকেই দেখিয়ে নি। ওই জেনারেল ফিজিশিয়ান? হ্যাঁ ওকেই। সেই ভালো, চলো। চেম্বারে গিয়ে কম্পাউন্ডার ভদ্রলোককে বলতেই তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে গেল। পাড়ার ডাক্তার চেনাশোনা ভালোই। ডাক্তার শুনলেন মন দিয়ে, তারপর বললেন, ওষুধ লিখে দিচ্ছে, এখনই কিনে নিন। ওআরএস খান বারবার, এতেই ঠিক হয়ে যাবে আশা করি। আর হ্যাঁ, লাস্ট পিরিয়ড কবে হয়েছে? পিহু একটু ভেবে বলল, জুলাইয়ের 7-এ। এরকমই পিছোয়? হ্যাঁ, কখনো পিছোয়, কখনো এগিয়েও যায়। ওকে, দেন একটা প্রেগন্যান্সি কিট কিনে নিন। ইউরিনটা একবার টেস্ট করে নিন। ইউরিন টেস্ট? হ্যাঁ, করে দেখে নেওয়া ভালো। প্রেশার আপনার নর্মাল, মাথা ঘুরছে বলছেন, আবার করে নিন না একটা টেস্ট। আজকাল তো কয়েক সেকেন্ডের ব্যাপার রেজাল্ট জানা। বলেই হাসলেন ডাক্তার। পিহু শক্ত করে হাতটা চেপে ধরেছে সৌরভের। 30শে ডিসেম্বর 1989। একটা মাটির ভাঁড়ে দেশি মদ, পোড়া ল্যাটা মাছ আর কালো তিল দিয়ে সাজিয়েছে ওই কালো জামা পরা লোকটা। সামনে একটা মাটির হাঁড়ি, সেটির মুখ বাঁধা রয়েছে কাপড় দিয়ে। এবার ওই সাজানো জিনিসের উপর ফুঁ দিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র বলল লোকটা। তারপর পাশে বসা চেলাটাকে বলল, নাও বাপ, এবার হাঁড়ির মুখটা খোলো, খুব সাবধানে। এতক্ষণ ক্রিয়াকলাপ দেখছে গুরুর, এমন কাজ আগে সত্যিই দেখেনিও। হাঁড়িটা কোলে নিয়ে খুব সন্তর্পণে খুলতে থাকলো ছেলেটা। একটা সময় কাপড়টা সরাতেই ভয়ঙ্কর দুর্গন্ধ নাকে এসে ঝাপটা মারল। মনে হলো যেন নাড়ি ভুড়ি উঠে আসবে মুখ দিয়ে। ওদিকে হাসছে লোকটা ছেলেটার ওই অবস্থা দেখে। কে বলেছিলাম? এতে কি আছে বাবা? রসো, সব দেখতে পাবে। হাঁড়িটা নিজের হাতে নিল লোকটা, তারপর পাশ থেকে একটা বড় কচু পাতা নিয়ে সামনে রাখল। তার উপরে হাঁড়িটা উপর করে দিল। শ্মশানের ওই অন্ধকার আর সামনে সরু হয়ে জ্বলতে থাকা আগুনের আলোয় ছেলেটা দেখতে পেল কচু পাতার উপর কয়েকটা হাড়গোড়। এইসব দেখে সে অভ্যস্ত। এই বাবার চালা যেদিন থেকে হয়েছে মরার হাড় বহুবার দেখেছে, প্রতিটা কাজেই প্রায় লাগে। বাবার তো নিজস্ব একটা মরার খুলি অবধি আছে, এতে আর ভয়টয় লাগে না। কিন্তু আজ কেন জানি গাটা শিরশিরিয়ে উঠল। আজ আর শুধু হাড় নয়, লালচে কালচে কিছু মাংসল জিনিস, ছোট টুকরো টুকরো করা। প্রতিটা টুকরোর ওপরে সাদা ছোট ছোট পোকা কিলবিল করছে। পাশে ছাই ছাই রঙের কিছু একটা রয়েছে। খুব সম্ভবত ওটা সাদা রঙের ছিল একটা সময়। খুব ভুল যদি না হয়, ওটা মানুষের মাথার ঘিলুর কিছু অংশ। সেখানেও সেই পোকা, পোকা কিলবিল করছে। লোকটা ওই কচু পাতার সামনে মদ, মাছ, তিল রাখল। নিবেদনের মন্ত্র পড়ল উচ্চস্বরে। তারপর দুটো হাড় তুলে নিয়ে মদের ভাঁড়ে অর্ধেক ডুবিয়ে রাখল। ওই ছাই রঙের পদার্থটা হাতে নিয়ে ভাঁড়ে ডুবিয়ে আবার তুলে নিল। পোকাগুলো যেন আরও কিলবিল করে উঠল। তারপর পোড়া ল্যাটা মাছটা কচু পাতায় থাকা বাদবাকি জিনিসগুলোর ওপর রাখল। তিলগুলো ছড়িয়ে দিল ওপরে। পুরো শ্মশান কাঁপিয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলো লোকটা। মাঝে মদের ভাঁড় থেকে হাড় দুটো তুলে রেখে দিল ওই কচু পাতায়। ভাঁড়ের মদটা এক চুমুকে গলায় ঢেলে নিল। তারপর আরও প্রবল বিকট স্বরে অদ্ভুত সব মন্ত্র বলতে শুরু করলো। একটা সময় ছেলেটা দেখল
কচু পাতাটা নড়ে উঠল যেন। ভালো করে চেয়ে দেখল, হ্যাঁ, নড়ছে ওটা। আসলে কচু পাতাটা নড়ছে না, নড়ছে ওপরে থাকা জিনিসগুলো। পোকাগুলো সব কালো হয়ে মরে গেছে, যেন পুড়িয়ে দিয়েছে কেউ। নড়তে নড়তে একটা সময় সামনে জ্বলতে থাকা আগুনটা হঠাৎই ধক করে জ্বলে উঠল। এতটাই লেলিহান তার শিখা যেন আকাশ ছোঁবে। কালো জামা পরা লোকটা তখন অট্টহাসি হাসছে, আত্মপ্রসাদের অট্টহাসি। আকাশ শ্মশান ফাটিয়ে হাসছে লোকটা। পাশে থাকা শ্মশানকালীর মন্দিরে টিমটিমিয়ে জ্বলছে একটা প্রদীপ। সাতাশে আগস্ট 2020। ওরা একে অপরকে কি বলবে বুঝতে পারছে না। মানে এতটাও অলৌকিক কিছু ঘটে পৃথিবীতে, এও সম্ভব? আজ এতদিন এত চেষ্টা করে যা হয়নি তা এইভাবে হলো। হেই, শোনো না, আর একটা কিট এনে দেবে গো? হ্যাঁ, আর একটা। আরে এই নিয়ে 4টে কিটে টেস্ট করেছো? তবুও। আর কোনো তবু নয়, প্রতিবার ভুল হয় না পিহু। একটা তো কাল রাতে করেছি, তখন তো এমটি স্টমাক ছিল না। আরে এখন এমটি স্টমাক ম্যাটার করে না, জানো তো, ডাক্তারই তো বলেছিলেন আগে। তবুও আজ সকালেই তো করলে, জলও খাওনি। তবে সত্যি সত্যি পজিটিভ এলো? হ্যাঁ হ্যাঁ গো। বিশ্বাস হচ্ছে না? না গো, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। কতবার তো এমন পিরিয়ড ইরেগুলার হয়, এগোয় পিছোয়, এবারই ঠিক। সবটাই কিন্তু ওনার জন্য, জানো, সবটা ওনার জন্য। হ্যাঁ, অলৌকিক তো বটেই। যাক, তুমি খুশি, আমি এতেই খুশি। এতদিন ধরে বড্ড কষ্ট পেয়েছো তুমি। নাও, এবার খুব করে আনন্দ করো। উনি তো বলেই ছিলেন যেটা চাইবো পাবো, সব নিয়ম মেনে চললে। সেটাই হলো, বলো। হ্যাঁ একদম ঠিক। 13 দিন কাটতেই এত বড় একটা সুখবর। এই একবার যাবে ওনার বাড়িতে? না, উনিই বারণ করলেন তো। আর আজ তো উনিই আসবেন, 14 দিনের দিন আসবেন বললেন না? মনে আছে। আসলে ওনাকে যে কিভাবে ধন্যবাদ দেব না। বলতে বলতেই আবেগে পিহুর চোখে জল চলে এলো। সত্যি যে এমনটা হতে পারে এটা কল্পনাও করেনি সে। প্রতিবার ডাক্তার দেখিয়েছে, টেস্ট করিয়েছে গাদা গাদা, সেই একই রিপোর্ট। ওভারিতে কি সব জটিলতা! উফ, ভাবতেই এখন কেমন লাগছে। প্রতিবার পিরিয়ডে ডেট পেরিয়ে গেলেই টেস্ট করত, আর প্রতিবার একটা দাগ। কতবার ওই কিট নিয়ে বাথরুমে বসে কেঁদেছে সে। এক বুক আশা নিয়ে প্রতিবার কিটটার দিকে তাকিয়ে থাকতো আর হতাশ হতো। আজ কোনো আশা ছাড়াই টেস্টটা করলো, আর আজই ম্যাজিকটা হলো। পিহু ভাবতে পারছে না ও মা হবে সত্যি। এ কি, আপনি মাটিতে বসছেন কেন? সোফায় বসুন না। না মা, আমি কারো গৃহে মাটিতে ছাড়া বসি না। শরবত দিই আপনাকে? না না না, কিছু লাগবে না, তোমরা বলো এবার। সৌরভ জানায় আজ সকালের ঘটনা। এত শিগগিরই যে এটা হবে ভাবিনি, বিশ্বাস করুন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমার বিশ্বাস ছিল হবে। অটরে নিরাশ করে না কাউকে। কিন্তু মানে একটা ব্যাপার ঘটেছে আর কি, অ্যাক্সিডেন্ট। আর কি হয়েছে? সেদিন আমার ওয়াইফ রাত্রে কোনো কারণে ভীষণ ভয় পায়। ওই যে মূর্তি দুটো দিয়েছিলেন না, ওই দুটোই দেখে আর কি। তাই হঠাৎই ওই মূর্তি দুটোর একটা ও ভেঙে ফেলে। মানে খুব যে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছে তা না, ভয় পেয়ে আচমকাই আছাড় মেরে দিয়েছে। আমি পরে টুকরোগুলো গুছিয়ে রেখে দিয়েছি। লোকটা চশমাটা খুলে ফেলল চোখ থেকে, উত্তেজনায় ঘামছে। ইচ্ছে করে বা ভেবে চিন্তে ভাঙেনি, বিশ্বাস করুন। কিন্তু ওরা যা করবার ভেবে চিন্তেই করবে। ওরা কারা? অটরি বলেছিলাম সেদিন, মনে আছে?
ওরা ওদের বিষয়ে কোনো কৌতূহল পছন্দ করে না, ওরা ওদের বিষয়ে তৃতীয় কারো কিছু পছন্দ করে না। সেখানে তো তোমরা সর্বনাশ করে ফেলেছো। কিন্তু আমি তো যেটা চেয়েছিলাম পেয়েছি। আপনি যেমন বলেছিলেন সেই মতোই কঠোর নিয়ম পালন করেছি। সেসবের জন্যই তো ফল পেলাম। পিহুকে থামিয়ে লোকটা বলল, এখনো এর ফল তুমি পাওনি মা, এখনো পাওনি। এর ফল যে কি ভয়ানক হতে পারে তোমার ধারণা নেই। তুমি ভেঙেই ফেললে ওটা। এবার সত্যিই ভয় পেল পিহু। বলল, ওরা ফিস ফিস করে কি সব অদ্ভুত আওয়াজ করতো। আমি পরিষ্কার শুনেছি, আমি দেখেওছি। ওরা দুজনের দিকে মুখ ঘুরিয়ে ওরকম শব্দ করত, ঠিক যেন গল্প করছে। তারপর ওইটা আমাকে দেখে ঘাটটা এমনভাবে। তোমাকে দেখেছে? হ্যাঁ, ও আমার কথা বিশ্বাস করবে না বলে আমি ওদের ওইভাবে ভিডিও করতে চাইছিলাম, পরে ওকে দেখিয়ে প্রমাণ দিতাম, কিন্তু তখনই আলোটা চলে ওঠে ফোনের। লোকটা এবার থম মেরে গেল। তারপর বলল, আমি জানি না এই সর্বনাশ থেকে তোমরা মুক্তি পাবে কিনা। কি সর্বনাশ হতে চলেছে তাও জানি না। অটরি ততক্ষণ ভালো যতক্ষণ ওদের জোরে রাখা হবে। ওদের যত্নে একসাথে ওদের মতো রেখে দিলে যা চাইবে তাই দেবে ওরা, কিন্তু ওদের সামান্য বিরক্ত করলে ওরা বরদাস্ত করবে না। সেখানে তুমি তোদের জোরটাই ভেঙে দিলে, ভয়ানক বিপদ আসছে। পিহু সৌরভ দুজনেরই মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। সৌরভ বলল, যেটা আছে সেটা জোর একটা কি কোনোভাবে তৈরি করা যায় না? লোকটা তাকালো ওদের দুজনের দিকে, তারপর বলল, তোমাদের স্বামী স্ত্রীর একজনকে মেরে ফেললে অপরজনের জন্য নতুন জোর তৈরি করে নিতে পারবে? পারলে তেমন কিছুর জন্যই না হয় প্রস্তুত থেকো। ওদের প্রতিহিংসা ভয়ঙ্কর। ওরা যতখানি ভরিয়ে দিতে জানে ততখানি প্রতিশোধ নিতেও জানে। এবার কেঁদে ফেলল পিহু। লোকটার পা জড়িয়ে বলল, আমাদের বাঁচান, ভুল হয়ে গেছে, আমাদের বড় ভুল হয়ে গেছে, আমাদের এই বাচ্চাটাকে বাঁচান। একটা পরিপূর্ণ সংসার চেয়েছি আমি, সেই জন্যই তো এত কিছু। দয়া করুন, বাঁচান আমাদের। এদিকে ওরা কেউ খেয়াল করল না শোবার ঘরের কাঁচের তাকে থাকা অঠরের মূর্তিটা দরজার দিকেই ঘাড় ঘুরিয়ে ওদের সব কথা শুনছে। দোসরা সেপ্টেম্বর 2020। ট্রেন থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখল লোকটা। না, জায়গাটা একেবারেই চেনা যায় না। মূল গেট দিয়ে বাইরে এসে দেখল অনেক রিক্সা ভ্যান দাঁড়িয়ে রয়েছে। আগে একটু চা খেয়ে নেওয়া যাক, তাছাড়া চায়ের দোকান থেকে যদি কিছু খবর পাওয়া যায়। বেঞ্চিতে বসে একটা বিড়ি ধরালো লোকটা। পাশে একজন লেবার শ্রেণীর লোক, তাছাড়া মোটামুটি ফাঁকা দোকান। এই নেন কর্তা, আপনার চা। তা একটু বিস্কুট দেবো নাকি? না, বিস্কুট লাগবে না। তাহলে পাউরুটি ঘুগনি একটু চেখে দেখেন, স্বাদের খেতে। না বলতে গিয়েও থেমে গেল লোকটা। শুধু একটা চায়ে কিছু খবর বের করা যাবে না। একটা বিস্কুট দাও বড়, আর একটা বিড়ি দেশলাইও দিও। আচ্ছা আচ্ছা। দোকানদার খুব খুশি হয়েছে মনে হলো। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি এই গ্রামে। আর কোথায় হবে? গ্রাম অনেক বদলে গেছে মনে হচ্ছে। তা কিছু বদল এইছে বটে। আপনি কি এখানে এইছেন আগে? সেই কথার উত্তর দিল না লোকটা। বলল, পাড়া আছে তো এখনো? হ্যাঁ আছে, খুব আছে। পুরনো লোকজন সব আছে না শহরে চলে গেছে? তা কিছু গেছে আর কিছু আছে। খানিকক্ষণ চিন্তা করলো লোকটা, তারপর উঠে পড়ল। টাকা মেটাতে মেটাতে বলল, ওই ঢোল বাড়ির কেউ আছে এখনো? কোন ঢোল কর্তা?
আসলে ওখানে তো অনেকগুলো ঘর ঢোল থাকে। ওই দুই ভাই আর এক বোন ছিল। একটা ভাই আপনি কে কর্তা? কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে আসছি আমি। ভয় পাওয়ার মতন কেউ নই, জানা থাকলে বলতে পারো। ওরা ওখানেই আছে, যাবে আর কোথায়? দুপাশে ধানের ক্ষেত, ভ্যানে করে চলেছে লোকটা। চেনা জায়গা, তবু যেন কত অচেনা লাগছে। কাঁচা এবড়ো খেবড়ো রাস্তা, উন্নতি যা হয়েছে ওই বাইরে বাইরেই। এই আপনার পোপাড়া, 20টা টাকা দেন। পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দিয়ে এগিয়ে গেল লোকটা। অনেকগুলো পাকা বাড়ি হয়েছে, এই বাঁশঝাড়টা আছে এখনো। এর পাশ দিয়ে গিয়েই তো ওদের বাড়িটা। কেউ আছেন? একতলা পাকা বাড়ি একটা, জানলায় শাড়ি কেটে ঝোলানো পর্দা দুলছে। উঠোনে 2 বাছুর। কে? কাকে চান? একটা বউ, কপালে বড় সিঁদুরের টিপ, এলোমেলো চুল। কাজ করছিল হয়তো ঘরের ভিতরে। তোমার স্বামী বাড়ি আছে মা? মাঠে গেছে তো। কোত্থেকে আসছেন? অনেক দূর থেকে আসছি, আগে এখানেই থাকতাম। ননদের বিয়ে হয়ে গেছে তোমার? হ্যাঁ, কিন্তু আপনি? খুব দরকারে এসেছি মা। তোমার স্বামী কখন? কে এলো গো বৌদি? বলতে বলতেই একটা বউ বেরিয়ে এলো, রোগা সোগা, মাথায় মস্ত একটা খোঁপা। তুমি তুমি এখানে? তুমি তুমি কি মা পরেশের বোন? চমকে তাকালো রোগা বউটা। আপনি কে? তা বলি, আপনি কি বড়দাকে চিনতেন? একটু ঘরে বসা যাবে মা? কিছু কথা ছিল, বাইরে দাঁড়িয়ে কথা বলা সম্ভব নয়। আসুন, এদিকে আসুন। আই কুটি, তোর মেজদাকে ফোন করতো, বল বাড়ি আসতে। বউটা তার ননদের উদ্দেশ্যে বলল। এই গাইনোকোলজিস্টের কাছে যাওয়া কিন্তু আজ, ভুলে যাওনি তো? জানলার পর্দাগুলো সরাতে সরাতে পিহু বলল, তোমার শাড়ি আছে সিনথেটিক? কি কি বললে? উত্তর দিল না সৌরভ। পিহু বলল, বাবা, আমার শাড়ির দিকে নজর কবের থেকে পড়লো বাবুর? বউয়ের সাজগোজ, শাড়ির দিকে তো খেয়ালই করো না, আজ আবার কি হলো? আছে শাড়ি সিনথেটিক? হ্যাঁ, শিফন আছে তো, জর্জেটও আছে। কিন্তু কি ব্যাপার বলো তো? এই, আমি কিন্তু শিফন জর্জেট পরে ডাক্তার দেখাতে যেতে পারবো না। এমনি কুর্তি বা কোরকম কিছু একটা পড়তে কে বলেছে? সিনথেটিকে কাজ হয় ভালো, গলার চামড়া তাড়াতাড়ি কাটে। ওটাগুলো তো তাই ছিল। জুন 1988। শনশন করে হাওয়া দিচ্ছে, গাঢ় অন্ধকার জায়গাটা। আকাশেও মেঘ করেছে, আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে বুঝি। মাঝে মধ্যেই অন্ধকারের বুক চিরে নীলাভ বিদ্যুৎ রেখা ঝলকে উঠছে। বৃষ্টি হবে না কি বলো তো? না, মনে হয় অন্য কোথাও হচ্ছে হয়তো। একটু বসবে? যদি যদি কেউ দেখে ফেলে? এদিকে কেউ আসে সন্ধ্যের পর? না না, তবুও। আচ্ছা, তোমার ভয় করছে না? না। তোমার? না। আচ্ছা, কাল কি হবে? কাল এই সময় আমাদের দাহটাহ হয়ে যাবে বোধহয়। মুক্তি পেয়ে যাব আমরা, তারপর একসাথে স্বর্গে বিচরণ করব। স্বর্গে না হোক, এই নরক থেকে তো বাঁচব। হ্যাঁ, মরে বাঁচব। 4টে ওড়না এনেছে রূপা। 2টো করে ওড়না দিয়ে 2টো দড়ি মতো তৈরি করলো পরেশ। খুব শক্ত করে বাঁধল, টেনে দেখে নিল হাত দিয়ে। নাও, তৈরি সব। আমরাও তো তৈরি। আর যেন এমন পাপের জন্ম না নিতে হয়।
যদি পরের জন্ম বলে বা মৃত্যুর পর বলে কিছু থাকে, তাহলে যেন একসাথেই থাকতে পারি। এই জীবনে তো কিছু মানুষের জেদের জন্য হলো না। ওরা বুঝবে রূপা, তুমি দেখে নিও, আমরা চলে গেলে ওরা বুঝবে। বুঝবে না, ওদের জেদ, সম্মান এসব নিয়ে বেঁচে থাকবে। কোনো কোনো অনুতাপও হবে না হয়তো। ভাবতে অবাক লাগছে কিন্তু। কি? এই যে আজকে এই সময় এখানে দাঁড়িয়ে আমরা গল্প করছি, কাল হয়তো এই সময় আমরা চিতার লাইনে অথবা দাহ কাজ শেষ করে ঘরে ফিরে গেছে সবাই। কে মুখাগ্নি করবে কে জানে। আমিও জানি না। ছাড়ো, আর ওসব ভেবে লাভ নেই, আর দেরি করাও ঠিক হবে না। একসাথে দুজনে ফাঁসটা দিল গলায়, পরস্পরের দিকে তাকিয়ে হাসলো একবার, তারপর হালকা পা দিয়ে ঠেলে দিল আগে থেকে এখানে এনে রাখা একটা বেঞ্চি। খানিকক্ষণ ছটফট করার পর স্থির হয়ে গেল দুজনেই। দুলতে লাগলো শরীর দুটো, হাত দুটো যেন ধরা রইল দুজনের। ঠেলে বেরিয়ে আসা চোখ দুটোয় তখনও বোধহয় শেষ স্বপ্ন ছিল একটু। ওদের একত্রে দাহ কার্য হবে, ওরা একত্রে মুক্তি পাবে। পয়লা জানুয়ারি 1990। এগুলো কি হলো বাবা? এদিকে কি হবে? এদিকে জগৎ সংসারের অনেক ভালো হবে রে। কি ভালো? যে যেমন চাইবে। বলুন শুনি। আপনি কিছুই বলেননি কাজ করবার আগে, বলেছিলেন পরে বলবেন। শুনবি? হ্যাঁ শোনো তবে। এরা হলো অঠরি, ঠিক যেন স্বামী স্ত্রী। আমি দুটো পাথরে রেখেছি এদের, কিন্তু এরা যে কোনো জড় পদার্থের রূপ নিতে পারে। যেমন ধরো পুতুল, ছবি, ঘষা যাওয়া জিনিস, কিন্তু এদের সব সময় জোরেই রাখতে হয়। যেভাবেই রাখো, একই রকম জড় বস্তুতে জোরে রাখতে হবে। এদের যত্ন করে একত্রে রাখলে যা চাইবে তাই দেবে, কিন্তু যদি এদের কোনোভাবে আলাদা করা হয়, এরা সর্বনাশ করে দেবে। এদের প্রাণ প্রতিষ্ঠা করতে কি কি লাগিয়ে সে তো দেখলাম, কিন্তু ওগুলো কিভাবে জোগাড়? অতি কঠিন প্রক্রিয়া। অপঘাতে জোরে মৃত্যু ঘটেছে, বা কোনো দম্পতির আগে পরে অপঘাতে মৃত্যু ঘটেছে, এমন মৃত শরীর চাই। সম্পূর্ণ শরীর নয়, কিছু বিশেষ অংশ, কিন্তু মৃত্যু দুজনেরই হতে হবে। যুগল এখানে প্রধান। আপনি এগুলো কোথায় কিভাবে পেলেন বাবা? ও আমার লোক লাগানোই থাকে। বহু বছর ধরে তককে তককে ছিলাম। চট করে তো এসব পাওয়া যায় না, অনেক কপাল করে এলে অঠরি সৃষ্টি করা যায়। আজ কত বছর ধরে লোক লাগিয়ে রেখেছিলাম, হালও ছেড়ে দিয়েছিলাম শেষকালে, কিন্তু তখনই খবরটা এলো জোড়ায় ফাঁস দিয়ে চলেছে। ফিরি তার কি? তারপরেও সেই লাশ পেতাম না। ছেলে মেয়ে দুটো ঝুলে পড়ার পরেও বাড়ি থেকে লাশ নিতে স্বীকার করেনি। সে কি এরকম হয়? দিন দুনিয়ায় অনেক কিছুই হয়, মানুষ পারে না এমন কাজ নেই। তারপর আর কি, লাশ দুটো পচতে থাকলো মোরা কাটা ঘরে। তারাই বা কতদিন রাখবে? বেওয়ারিশ লাশের সাথেও দুটো জ্বালিয়ে দিল। তাহলে আপনি দেহাংশ পেলেন কিভাবে? বেওয়ারিশ মোরা কি চন্দন কাঠে পোড়াবে?
একত্রে সব জড়ো করে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিল। কাজ শেষ। পুড়লো তো ভালো, না পুড়লেও শিয়াল কুকুরের পেটে যাবে। এগুলোও তেমনি? না, শিয়াল কুকুর দেখার আগেই আমার লোক খবর পেয়ে গেছিল। ওই ডোমেদেরই সব সেটিং থাকে। সালারা টাকা দিলে তার বদলে এসব খবরাখবর দেয় বলেই তো আপনি পেলেন। অবশ্যই, কিন্তু অনেক খারাপ কাজেও ব্যবহার হয় এসব লাশ। কালা জাদু থেকে সব সাধনা সবই চলে। তাছে যাকে আমার লোক খবর দিতে গেলাম সেখানে, গিয়ে দেখি বৃষ্টিতে আগুন নিভে গেছে। মোড়াগুলো হাত পোড়া হয়ে পড়ে আছে, তখনও ঝরছে বৃষ্টি। সেখান থেকে ওই যুগলের লাশ বের করলাম, তারপর যা যা দরকার। এরপর ওঠরই তো হলো। এরপর আর কিচ্ছু না। আমার লক্ষ্য ছিল, যেটা পূরণ হয়েছে। ব্যাস, মানুষের কাজে লাগাবো এদের। আর আপনার এই শ্মশান সাধনা? আর না, অনেক কাল হলো শ্মশানে, এবার ঘরে ফিরবো। তুমিও এই বেলা কেটে পড়ো, যা শিখে নিয়েছ যথেষ্ট। 2রা সেপ্টেম্বর 2020। বেডরুমের দরজা বাইরে থেকে আটকে দিয়েছে পিহু। হাত পা কাঁপছে ওর। লোকটাকে ফোন করবে আর একবার, ধরছে না কেন কে জানে। এসো এসো, বিছানা থেকে তো একটুখানি ফ্যানটা, কোনো বেঞ্চি লাগবে না, শুরুত করে ঝুলে পড়বে, টুক করে জিভটা বেরিয়ে যাবে, চোখ দুটো তখন বেরিয়ে আসবে। কাপড় চোপড় নোংরা করে ফেলে না কেন, ওটাও হতে পারে, কিন্তু আমারও হয়েছিল। কি লজ্জার ব্যাপার বলো তো, আগে কি জানতাম না কি চাই। পিহু কাঁপছে আর শুনছে সৌরভ অদ্ভুত এক পুরুষালী মহিলার মতো গলায় কথা বলছে, দরজায় ধাক্কা দিচ্ছে। এসো না, একা ঝুলতে ভালো লাগে না, এসো এসো এসো, তুমিও ঝুলে পড়ো, এই ঘরে আমি ঝুলে পড়ি, ঢুলবো দুজনে বেশ। এই পাখাটাও চালিয়ে দেবো, গোল গোল ঘুরবো, গোল গোল ঘুরবো। পেটেরটা তোমার পেটে খসে যাবে। এসো এসো না, তাড়াতাড়ি এসো। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, কত কত বোকা, কত বোকা। এসো এসো না, এসো। কর্কশ একটা আওয়াজ হলো বন্ধ দরজার উপারে, যেন কাঁচ ভাঙল। মিনিট 5 পর রক্তের একটা সরু ধারা দরজার নিচ দিয়ে গড়িয়ে এলো বাইরে। ভয়ে চিৎকার করে উঠল পিহু। সৌরভ! দোসরা সেপ্টেম্বর 2020। মুখ নিচু করে বসে আছে রমেশ ঢোল। কাঁচা পাকা দাড়ি, উলোঝুলো চুল, ঠিক মাঠে খেটে খাওয়া চেহারা। এদিকে রমেশের বউ মুড়ি নারকেল দিয়েছে লোকটাকে। আজ কতকাল আগের কথা, এতদিন পর এইসব জানি কি হবে বলেন তো? কেন পুরনো পাঁক ঘাটাচ্ছেন? পাঁক বলছো কেন? তোমার দাদা অন্যায় তো কিছু করেনি। অন্যায় লয়, সে জানতো না যে বাপ কেমন মানুষ ছিল, ওই বিশ্বাস বাড়ির কথাও তো জানতো, তাও। এই মেস্তা, চুপ কর তো, চুপ কর না। এখন এসব কথা কয়ে তোর কি হবে? হ্যাঁ, উনি কি বলছেন সেটা শোন না তুই। কুটি বলল কথাগুলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
বলেন কি বলছেন? দেখো রমেশ, আমি জানি অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু আমি মহা বিপদে পড়ে এসেছি এখানে। তোমার দাদা রূপার মতো ক্ষতি যাতে আর কারো না হয় সেই জন্য। খানিকটা গুছিয়ে নিল লোকটা নিজেকে, তারপর আবার বলল, তোমার দাদার ব্যবহার করা কোনো জিনিস কি দিতে পারবে? যাও, জানি না ওতে কতটা কি হবে, তবু চেষ্টা করবো একবার। একটু খুলিয়ে বলেন তো দেখি। রমেশের চোখে কৌতূহল সাথে বিরক্তি। এত বছর ধরে এই পাপ বয়ে বেড়াচ্ছে, মরমে মরে থাকে এই ভেবে তখন যদি বয়সটা আর একটু বেশি হতো বাপের জুলুম চলতে দিত না, ঠিক দাদা সৎকার করত। লোকটা যতখানি সম্ভব রেখে ঢেকে বলল ঘটনাটা। পরেশ ঢোলের বাড়ির লোকের কখনোই শুনতে ভালো লাগবে না যে সে কতখানি বিভৎসভাবে প্রেতপ্রাপ্ত হয়েছে। তবুও সবটা শুনে কেঁদে ফেলল কুটি। বলল, দাদাটা আমার বড়ই ভালো ছিল গো, ভালোবেসে কি যে পাপ করতে গেল কে জানে। আর আমার বাবার মতো কষাই জীবনে আর একটাও দেখি নাই। শেষকালটা ওই জন্যই তো পক্কা গাতে মরেছে, বিছানায় হাগা মতো করে একাকার। সব পাপ গো, সব পাপ। দাদার টানটা খোলো দেখি, দেখি কিছু পাই কিনা। বর্দার অনেক জিনিস আমার কাছে আছে। তোর কাছে? কোথায়? আমার ঘরের টেরাঙ্কের ভেতর এখন বাক্সে আমি তুই রেখেছি। তা সেগুলো তো তুই নিয়ে গেছিলি ও বাড়ি। বর্দা জিনিস আসি ওর বাড়ি নিয়ে গিয়ে আমি কি করব? বর্দা তুই বাড়িতেই আছে, বর্দা আমার এই বাড়িতেই আছে। ওগুলো আমাকে লুকিয়ে রাখতে কইছিল, তখন কি আর জানতো ওকে এভাবে চলে যেতে হবে। রূপাদের কিছু চিঠি আছে মনে হয়। রূপা বিশ্বাসের চিঠি? হ্যাঁ, রূপাদের চিঠি দাদাকে নেকা, কিন্তু পড়া যাবে না কারণ সে তো সিরিয়াস সুরে হয়ে গেছে। পড়ার দরকার নেই, জিনিস পেলেই হবে। রূপার জিনিস এখানে পেয়ে যাব ভাবিনি, ওদের বাড়িটাই আর নেই শুনলাম, তাই আর। লোকটাকে যেন একটু আশ্বস্ত দেখালো। রূপাদের মা তো মারা যায় ওই 1 বছরের মাথাতে, একটাই তো মেয়ে ছিল, এভাবে শেষ হয়ে যাওয়াকে কেউ সহ্য করতে পারে? তাও বাপটা অনেক দিন বেঁচে ছিল, ভূতের মতো ওই এত বড় বাড়িটাতে একা থাকতো, কেউ কোনোদিনও কথাও কয়নি। আচ্ছা, তুমি মা আমাকে ওই চিঠির টুকরোটাই দাও, ওতেই কাজ চলে যাবে। সে তো দাঁড়ান, সে তো একখান চুলের কাঁটাও আছে আমার কাছে, দাদা কিনে দিয়েছিল রূপাদিকে। কিন্তু একদিন পড়তেই বোধহয় ঝামেলা হয়েছিল বাড়িতে, তাই আর দাদার কাছে রাখতে দিয়েছিল হবে। আর দাদা যাবার পর তো আমি সরিয়ে রেখেছি আমার কাছে। রূপাদি আমার হাত দিয়েই সে কাটাখান পাঠাইছিল। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, দোল দোল ঢোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, দোল ঢোল দোল ঢোল। হায় না দোল খাই, দেখ 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 দেখ, খুব মজা হবে। দোল খাবো দুজনে, গলাটা কেটে যাবে, রক্ত পড়বে, জিভ লক করবে, তবুও দোল খাবো, তবুও দোল খাবো, তবুও দোল খাবো। পিহু আর পারছে না, হাত পাকি কেটেছে সৌরভ, কে জানে। সবেও দরজা খুলে ঢুকতে যাবে, আবার সেই এক কথা শুরু করেছে। কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ শোনো শোনো শোনো, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আমি 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 ইচ্ছে করে করিনি ওসব, আমি ইচ্ছে করে করিনি।
তুমি যাও প্লিজ প্লিজ, চলে যাও, দয়া করো, চলে যাও, দয়া করো। পিহু কেঁদে উঠল জোরে। দরজার ওপাশ থেকে রক্ত হিম করা হাসি শোনা গেল একটা। আমার রে, ঢাকার সময় কোথায় ছিলে লো? খুব শখ না, খুব শখ আমাদের কথা শোনার। আর হবে না, আর কখনো হবে না, আর কখনো হবে না। কখনো হওয়ার জন্য তুই কোথায় থাকবি রে? আর লটকে পড়বো তোকে নিয়ে। দোল দোল দুলুনি, দোল দোল দুলুনি। পিহু আর পারল না, মাথাটা ঘুরে গেল পুঁ করে। কিসের একটা শব্দে আচমকাই যেন ঘোর কেটে গেল। ও কি অজ্ঞান হয়েছিল এতক্ষণ? সৌরভ কই? কলিং বেল বাজছে না? হ্যাঁ, কলিং বেলের আওয়াজ। কে এলো? দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে এলো লোকটা। আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, এতবার ফোন করছি, এদিকে সৌরভের কি হয়েছে দেখুন। এখন এত কথার সময় নেই, শোবার ঘরের দরজাটা খোলো শিগগিরই। পিহু দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। লোকটা ভেতরে ঢুকল, পেছনে পেছনে পিহু। ঘরটা অন্ধকার, ঘুটঘুট করছে। আমি এখানে। লাইটটা জ্বালাতে বলল লোকটা। আলো জ্বলতেই দেখা গেল ড্রেসিং টেবিলের কাঁচ ফাটা মাঝখান থেকে সৌরভের হাতটা ফালা হয়ে কেটে গেছে। মেঝেতে, বিছানায়, দেওয়ালে সব জায়গায় রক্ত। সৌরভ মেঝেতে বসে আছে এক কোণে, শুকিয়ে যাওয়া রক্তের উপরেই। লোকটা ঝোলা থেকে কলা, আতপ চাল, তিল বের করে সামনে রাখল। কলা পাতার টুকরো বের করল, তারপর তাতে কলার খোসা ছাড়িয়ে চটকে মাখতে লাগলো। তাতে আতপ চাল দিল, তারপর দিল তিল। সবকিছু একসাথে চটকে ভালো করে মাখতে থাকলো। কারে ভিন্ডি চটকাচ্ছিস রে? খিলখিলিয়ে মেয়েলি পুরুষালি মেশানো গলায় প্রশ্ন করল সৌরভ। কোনো উত্তর দিল না লোকটা। পিহুকে বলল, অটোরকে নামাও ওখান থেকে। জোরের মাটির ওই একটা পুতুল কাঁপা হাতে নামিয়ে দিল পিহু। ওকে আনছিস কেন? তোদের আলাদা করে ভুল করে ফেলেছে ওরা, ক্ষমা করে দে, মুক্তি দিয়ে দেবো তোদের। মামদবাজি মুক্তি দেবে? ভুল করেছে, ক্ষমা করে দে, ও ইচ্ছে করে করেনি। লোকটার দিকে তেড়ে এলো সৌরভ, বলল, করবো না ক্ষমা। কেন করবো? আমাদেরকে রেহাই দিয়েছিল তোর এই মেয়ে ছেলেটা। ঠিক 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 আলাদা করেই ছাড়লি। বাঁচতেও এক হতে দিসনি, মরার পরেও আলাদা করে দিবি। মজা। চোখের ইশারায় লোকটা পিহুকে সামনে বসতে বলল। এই খাটিটা বসেছে কেন রে? ওঠ ওঠ সাদি, ঝোল শিগগিরি। বাসি মরা হয়ে পড়ে থাক, বাসি মরা হয়ে পড়ে থাক। হাউমাউ করে কেঁদে ফেলল পিহু। হাত জোর করে বলল, দয়া করো, আর কখনো এমনটা করবো না। আমার পেটে একটা প্রাণ আছে, ওকে বাঁচতে দাও। আমার বরকে ছেড়ে দাও। সোনামণি, দুটো তো পাবে না। কোনটা নিবি বল, কোনটা নিবি? বর নিলে জীবনেও বাচ্চা পাবি না, আর বাচ্চা
বাচ্চা নিলে বিধবা হয়ে নিরামিষ খেলে থাকবি। তোর পেটেরটা তার বাপ দেখার আগেই ভোগে চলে যাবে। দয়া করো মা, এরকম বলো না, এরকম বলো না। কি করতে হবে বলো? কি প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে? কি প্রায়শ্চিত্ত করতে হবে বলো? তুই ঝুলে পড়, তখন থেকে তো ডাকছি। হায় হায়, আমিও ঝুলবো তো তোর সাথে। হায় 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 হায়। লোকটার ততক্ষণে মণ্ডটা তৈরি হয়ে গেছে। দুটো মণ্ড তৈরি করে রাখলো কলা পাতাতে। সৌরভকে বলল, একটা খা। না, কখনো না। খা বলছি, এত কষ্ট ভোগ করতে হবে না তাহলে। আমি আমি ওর সাথে থাকবো। এভাবে থাকতে পারবি না, দুজনকেই মুক্ত করে দেব। চলে যা তোরা। চলে যাব? চলে যাব? তাহলে ওর কি হবে, ওই ডাইনিটার? ও ইচ্ছে করে তোকে ভাঙেনি, ভয় পেয়ে করে ফেলেছে, অন্যায় করেছে। তাহলে শাস্তি দে, দে 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 দে, শাস্তি দে, শাস্তি দে। তবেই খাওয়া পিন্ডি, তবেই খাওয়া পিন্ডি। শাস্তি দে, দে। কি শাস্তি দেব? ওর পেটেরটাকে খসিয়ে দেব আমি। না, ও অনেক কষ্টে এটাকে পেয়েছে, এমনটা করবি না। তুই প্রাণ সঞ্চার করবি, যেমন আমাদের করেছিলি। ওটাকে আমাদের দিয়ে দিয়ে আমরা তিনজন থাকবো একসাথে। তোকে না মুক্তি দেব বললাম, খা শিগগিরি এটা। বলতে বলতেই ঝোলা থেকে রূপার সেই চুলের কাঁটা বের করলো লোকটা। মুহূর্তের জন্য সৌরভ স্থির হয়ে গেল। চোখ দুটো কেমন চিকচিক করে উঠল। একদম স্বাভাবিক পুরুষালী গলায় বলল, এটা তো আমি তোমাকে দিয়েছিলাম। ওই যে পুরুলিয়া গেলাম না বন্ধুদের সাথে, সেখানে তো এনে দিয়েছিলাম। হ্যাঁ, ওটা একদিন দেখতে পেয়ে বাবার কি অশান্তি। চমকে তাকালো লোকটা পিহুর দিকে। হয়েটা কি বলল? তুমি আমাকেই ফেরত দিয়েছিলে। ফেরত দিইনি, রাখতে দিয়েছিলাম। তোমার বোনের হাত দিয়ে পাঠালাম, মনে নেই? মনে আছে। বাঁধবে একবার এটা? আচ্ছা দাঁড়াও। লোকটা হতভম্ব হয়ে শুনছে পিহু আর সৌরভের কথোপকথন। না না, এ তো পিহু আর সৌরভ নয়, এ তো পরেশ আর রূপা। হে কি সর্বনাশ হলো! যতটুকু জানা ছিল বিদ্যে, রূপার ব্যবহৃত জিনিস দিয়েই মুক্ত করা যেত ওকে খুব সহজেই। কিন্তু এটা কি হলো? তাড়াতাড়ি সামনে লাইটার জ্বালালো লোকটা। সেখানে কাগজ ধরিয়ে রূপার চুলের কাঁটা আর অঠরের মূর্তিটা ওপর থেকে ফেলে দিল। ছোট্ট কৌটো থেকে ঘি দিতেই আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। সৌরভ আর পিহু ক্রমশই যেন পাথরের মতো স্থির হয়ে যাচ্ছে। ওগুলো পড়ছে, ওই আলোয় ওদের মুখ দুটো অচেনা লাগছে যেন দেখতে। সামনের কলা পাতার উপর ঝুঁকে পড়ল পিহু। একটা পিণ্ডর দলা মুখে মাখামাখি করে গিলে নিল। আর একটা সৌরভ। তারপর ধপ করে পড়ে গেল দুজনেই। তেসরা সেপ্টেম্বর 2020। বৌদি, বলি কাল রাতে অত কি খুটখাট আওয়াজ করছিলে গো তোমরা? আমিও পেয়েছি রে। ও, তাহলে তুমিও পেয়েছো। আমি ভাবলুম বুঝি দাদা হয়তো তোমাকে। হ্যাঁ, বুড়ো বয়সে অত রস নেই বাপু। কেন গো, আবার ইঁদুর হয়েছে নাকি? মনে হয় বড্ড আওয়াজ হচ্ছিল বর্দার ঘর থেকে। ঘরখান তো বন্ধই থাকে, তো ইঁদুরের উৎপাত হবে না? উৎপাত তো হতেই পারে। তা তোমরা ব্যবহার করো না কেন গো বৌদি ঘরখান? আমি তো কতবার কয়েছি তোমাকে ঘরখান ব্যবহার করো। হ্যাঁ, তোর মেজদা চায় না রে, বলে দাদার ঘর ওরই থাকুক, রোজ ঝাড়পোছ করি, সন্ধে দুনো দিই। চলো না গো বৌদি, একবার আমি আর তুমি মিলে ওই চৌকির তলা টলা ওগুলো একবার দেখে আসবো। হ্যাঁ রে, তুই শ্বশুর বাড়ি ফেরার আগেই করে নেব, একা হাতে আর পারি না এত। কিন্তু জানো বৌদি, ওই আওয়াজ খান না
টুকটাক করে না, অনেক জোরে হচ্ছিল। তাই? হ্যাঁ, আমি পাশের ঘরখানাতেই তো ছিলাম, আর কেমন যেন মনে হচ্ছে কেউ যেন নাড়াঘাটা করছে ঘরটা। ওই লোকটা তো কাল নিয়ে গেল সব। কতক্ষণ তো তুমি ঠিকই কইছো। দেখো, তারপরে তো শুধু কাল রাত্রিটা, আরে এতদিন তো বলি ও ফুলের মা, শোনো শোনো। কি কাকি? কাল রাত্রিরে চোরে এসেছিল নাকি গা? কই জানি না তো। কেন গো? সারা রাত ধূপধাপ আওয়াজে ঘুম হয়নি বাপু, উঠে দেখতেও সাহস হয়নি। কাকু নাই তোমার ঘরে, শহরে গেছে। ডাক দিতে পারতে, ফুলের বাপ তো ছিল তোমাদের বাড়িতে কাকি। আরে না, ওই পাশের বাড়ি, বিশেষদের বাড়ি। ওই ভাঙা বাড়িতে চোর? অমন ধূপ ধূপ তাণ্ডব কে করবে আর, তাও মাঝরাত্রিরে। কিন্তু ওখানে চোর কি চুরি করতে আসবে কাকি? ও তো ভাঙা ঘর একখানা। তাও বটে, তবে কি হইল কে জানে। 30শে মার্চ 2021। সব ঠিক আছে তো? চিন্তার কারণ নেই, অল রাইট। তাহলে এই যে তাড়াতাড়ি প্রিম্যাচিওর বেবি, তাও সামান্যই বলা যায়। চিন্তার কিছু নেই, মা বাচ্চা দুজনেই সুস্থ। আচ্ছা ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু 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 কি? বাচ্চাটার গড়ন একটু ডিফারেন্ট। আপনি দেখতে যাচ্ছেন প্রথমবার, তাই বলে দিলাম। ডিফারেন্ট বলতে? এই গঠনগত ত্রুটি বলতে পারেন, তবে এখন চিকিৎসা অনেক উন্নত, সব ঠিক হয়ে যাবে হোপফুলি। বেডে ঘুমিয়ে বিহু, পাশে বেবি কটে বাচ্চাটা। ছেলে হয়েছে ওদের। দুটো নার্স কিছু বলা বলি করছিল, ওকে দেখেই চুপ করে গেল। একজন কোলে দিল। পেটটা চওড়া, পা তুলনায় ছোট ছোট, মাথা ভর্তি রেশম চুল। সৌরভ দেখে কেঁপে উঠল যেন। খানিকটা ওই অঠোর মতো না, যেন দুটো মেশানো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স বং স্টোরি সার্কেল এবং রেনিটেলস। তাদের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।